আমাদের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ওয়ার্ল্ড ই স্পোর্টস ফেডারেশনের একজন মেম্বার, কিন্তু তার দেশে কিন্তু ই স্পোর্টসের ব্যান হয়ে আছে। উপদেষ্টা মহোদয়ও খুবই আন্তরিক বিষয়টা নিয়ে। গেমিং কমিউনিটির যে গ্রুপগুলো থাকে ফেসবুকে, ওনার আইডি কিন্তু দেখা গেছে ওখানে কিন্তু উনি অলরেডি জয়েন ছিলেন। রোনালদো, আমরা যে আইকন বলি ফুটবলের, নেইমার, তারা ই স্পোর্টসের টিম কিনছেন, তারা সেখানে ইনভেস্ট করছে। আমাদের বাংলাদেশ 3 মাসের কথা বলে আজকে প্রায় 3 বছর হয়ে গেছে ব্যান হয়ে আছে। যাদের খেলার তারা এমনিই খেলতেছে, মাঝখান দিয়ে আমাদের হইতেছে ই স্পোর্টসের যারা প্লেয়ার ছিল বা স্পোর্টস সেক্টরে যারা ছিল তারা সাফার করতেছে। ই স্পোর্টসের যে গ্লোবাল মার্কেট, সেটা প্রায় $300 বিলিয়ন। একটা ভালো সুখবর হয়তো বা আসছে। দর্শক, সময় টেলিভিশনে আজকে আড্ডা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। ই স্পোর্টস নিয়ে কথা বলতে চাই, ইলেকট্রনিক স্পোর্টস। সারা বিশ্বব্যাপী ই স্পোর্টসের কিন্তু ব্যাপক জনপ্রিয়তা এখন বেড়েই চলছে। বলা হচ্ছে যে বলিউড এবং হলিউড ইন্ডাস্ট্রিজ থেকেও কিন্তু ই স্পোর্টসে বিনিয়োগ অনেক বেশি। শুধুমাত্র সৌদি আরবেই শোনা যাচ্ছে যে একটা টুর্নামেন্টে প্রায় $60 মিলিয়ন প্রাইজ মানি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন স্থানেও কিন্তু ব্যাপক আকারে এটা ছড়িয়ে গেছে। কিন্তু বাংলাদেশি স্পোর্টস নিয়ে কিছুটা বিতর্ক আছে, কিছু কিছু খেলা ব্যান করা আছে। আর সেই প্রসঙ্গে কথা বলতে চাই। প্রসঙ্গটা হচ্ছে ই স্পোর্টসের খেলাগুলো ব্যান কেন, সংকট এবং সম্ভাবনা। আমার সঙ্গে আজ 3 জন অতিথি উপস্থিত আছেন। আমার এই পাশে আছে তালহা জুবাই, তিনি হচ্ছে ই স্পোর্টসের ধারাভাষ্যকার। আছে মোহাম্মদ শাকিল, তিনি একজন ই স্পোর্টস প্লেয়ার। এবং আমার এই পাশে আছে জাতীয় ক্রীড়া পরিষদ চেয়ারম্যানের একান্ত সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। ভাই, আজকে আমরা সবাই মিলে একটু কথা বলতে চাই ই স্পোর্টসের ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশে। শুরুতেই কেমন আছেন, কার কাছে যাব? সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি, সবাই ভালো আছে। আচ্ছা, ঠিক আছে। আমি তালহাকে দিয়ে শুরু করতে চাই, যেহেতু আপনি ধারাভাষ্যের সঙ্গে যুক্ত আছেন। ই স্পোর্টস নিয়ে যেহেতু আপনার অনেক ধারণা আছে, ই স্পোর্টসের টোটাল দুনিয়া ইনফরমেশনগুলো আসলে আমি আপনার থেকে শুরুতে একটু জানতে চাই। আসলে সহজ করে বলতে গেলে ই স্পোর্টস মেইনলি হচ্ছে ইলেকট্রনিক স্পোর্টস। আমরা আসলে যে কোনো ভিডিও গেমস যদি কম্পিটিটিভ আকারে মানে প্রতিযোগিতামূলকভাবে খেলা হয়, সেটাই কিন্তু ই স্পোর্টসের আন্ডারে পড়ে। ই স্পোর্টসের যে যাত্রাটা আসলে সেটা শুরু হয় অনেক আগ থেকেই, সেই আর্লি 1990s বলা যায়, লেট 1990s। বাট পরবর্তীতে 2010-এ যখন ইন্টারনেট ওয়ার্ল্ড ওয়াইড স্প্রেড হয়, তখন কিন্তু এটার অনেক অগ্রগতি হয় এবং এখন আমরা একটা রিভলিউশন টাইম পার করছি, যেখানে ই স্পোর্টসের যে কোনো গেমের প্রাইস পুল এবং সব ব্র্যান্ডস এখানে কিন্তু ইনভেস্ট করছে। স্পেশালি বলতে গেলে যারা যারা আমরা এখানে স্পোর্টস আছে, এই ক্যাটাগরিটা স্পোর্টসের সাথে কিন্তু অনেকটাই মিল। যেমন আমাদের একটা স্পোর্টসের টিম যদি চালাতে হয়, একটা স্পোর্টস টিম যদি আপনার ক্রিয়েট করতে হয়, আপনার টিম প্রয়োজন, স্টাফ ম্যানেজমেন্ট প্রয়োজন, আপনার এখান থেকে কোচ প্রয়োজন। সেম আকারে কিন্তু ই স্পোর্টসের যে ইকোসিস্টেম বা ই স্পোর্টসের যে ক্যাটাগরিটা থাকে, সেরকম আপনার ই স্পোর্টসেও কিন্তু এখানে আপনার টিম বানাতে হবে এবং প্রপার ডেডিকেশন যে গাইডেন্সগুলো থাকে এখানেও কিন্তু প্রয়োজন হয়। সো আমরা যদি এখানে কম্পেয়ার করি, তাহলে কিন্তু ই স্পোর্টসের যে ক্যাটাগরিটা নর্মাল যে স্পোর্টস থাকে, ট্রেডিশনাল স্পোর্টস, সেটার সাথে কম্পেয়ার করা একদম ধারাভাষ্যকার বলতে গেলে। এবং ই স্পোর্টসে আরও আসলে ডিভাইস থাকে, ডেভেলপার থাকে, আর অনেক কিছু যুক্ত আছে, তাই তো? ই স্পোর্টসে মেইনলি আমরা শুধুমাত্র যারা বেসিক কিছু ধারণা থাকে, তাদের প্লেয়ার সম্পর্কে এই ধারণা থাকে, ব্যাক এন্ডে যে ব্যাপারটা বললাম সেটা তো থাকে। ই স্পোর্টসের সম্ভাবনাটা অনেক বেশি, তার কারণ হচ্ছে এটা কিন্তু অনেক বড় একটা সেক্টর এবং অনেক বড় একটা ইন্ডাস্ট্রি। এখানে শুধুমাত্র যে আমাদের প্লেয়ার্সরা কাজ করছে তা কিন্তু না। আমি যে আপনি বললেন ধারাভাষ্যকার, তারাও কিন্তু কাজ করছে। ইভেন আমাদের একটা টিম যখন ক্রিয়েট করা হয়, তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস থাকে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার থাকে, ইভেন আমাদের ফ্রিল্যান্সাররা, তারাও কিন্তু এখন ই স্পোর্টসের দিকটাতে ফোকাস করছে এবং সেখানেও কিন্তু যে বলেন গ্রাফিক্স ডিজাইনের, ভিডিওগ্রাফি, সেগুলোও কিন্তু করছে। ইভেন্ট ম্যানেজমেন্ট সেখানে কাজ করে। এটা বড় একটা থিং এবং এটা সম্ভাবনাও কিন্তু অনেক রয়েছে। আচ্ছা, সম্ভাবনা অনেক রয়েছে। তাহলে আমি এখন শাকিলের কাছে চলে যাই, যেহেতু শাকিল হচ্ছে ই স্পোর্টস প্লেয়ার এবং বাংলাদেশের ই স্পোর্টস জগতে অনেকে আপনাকে চিনে। শাকিল, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি তো খেলছেন, এই মুহূর্তে আসলে ই স্পোর্টসের মানে কি ধরনের পরিস্থিতি বাংলাদেশে আছে প্লেয়ার হিসেবে আপনার কাছে কি মনে হয়? এখন যদি পরিস্থিতির কথা বলি, তাহলে মানে কি, আগে তো অনেক করোনার সময় কিন্তু সবাই গেম টেম খেলছে, তখনই মেনলি জিনিসটা অনেক বেশি মানে কি গেমিং পুরো কমিউনিটি বলা যায় যে করোনার টাইমে পাইছিল, গ্রো হয়েছিল, বিকজ ওই টাইমে সবাই হইতেছে বাসায় বসেছিল, কারো কোনো কাজকাম ছিল না। তো এখন যে সিনারিওটা হয়েছে স্পোর্টসের বাংলাদেশে, আমি যদি বাংলাদেশের কথা বলি, তাহলে এখানে বাংলাদেশে আর কি স্পোর্টস জিনিসটা অনেক গ্রো করা বাকি আছে। অ্যান্ড আমাদের মেনলি অনেক স্পোর্টস বলতে আর কি পুরো গেমিং কমিউনিটিটারে বোঝায়, সব গেম মিলে। তো এখানে পিসি গেম বলেন, মোবাইল গেম বলেন, তো সব মিলিয়ে অ্যাকচুয়ালি স্পোর্টসের যে কমিউনিটিটা। তো এইখানে আপাতত পিসি গেম এগুলো তো নিজেদের মতো গ্রো করতেছে। অ্যান্ড পিসি গেমের থেকে একটু মোবাইল গেমের অডিয়েন্সগুলো একটু বেশি হয়, যেহেতু সবাই তো পিসি অ্যাকচুয়ালি ওইভাবে এফোর্ড করতে পারে না। তো মোবাইল গেমে
বলতে যে পাবজি মোবাইলের কথা যদি বলে, ওইটার কিন্তু অডিয়েন্স হিউজ বাংলাদেশে, লাইক অনেক বেশি এখনো ক্রেজ আছে। এতদিন ধরে গেমটা কিন্তু ব্যান হয়ে আছে, তারপরে অনেক বেশি ক্রেজ এখনো। তো এখানে যদি এই জিনিসগুলা মনে করেন প্রপারলি ইমপ্রুভমেন্ট করা যায়, তারপরে গেম ব্যানের যে ইস্যুটা আছে এগুলো যদি প্রপারলি ঠিকঠাক করা যায় তাহলে বেটার করা সম্ভব। অ্যান্ড এখন বলা যায় যে আগের থেকে অনেক খারাপ অবস্থা বাংলাদেশের, মাঝখানে অনেক ভালো অবস্থা ছিল, বাট এখন আর কি একটু বাজে অবস্থা। আচ্ছা, বাজে অবস্থা তো আসবে, এবং আমি যদি ভুল না করি অনেক ইন্টারন্যাশনাল টুর্নামেন্টও খেলেছেন, Exactly. সেই প্রসঙ্গগুলোতে আসবে। কিন্তু ই স্পোর্টসের তো আসলে সবগুলা বিষয় তো মনে হয় বাংলাদেশে ব্যান না, খেলা কিছু কিছু ব্যান, সেক্ষেত্রে Exactly. মানে মুখ্য কোনগুলো ব্যান করা আছে? মেনলি পাবজি মোবাইল অ্যান্ড ফ্রি ফায়ার ব্যান বাংলাদেশে, বাকি আর আপাতত তেমন কোনো গেম ব্যান নাই, সেগুলো নর্মালি চালু আছে। তো পাবজি মোবাইলের মানে কি মেনলি হইতেছে, যদি বলি অডিয়েন্সের কথা বলি, তাহলে পাবজি মোবাইলের অডিয়েন্স অনেক হিউজ বাংলাদেশের ক্ষেত্রে আর কি। আচ্ছা, যদি ব্যান করাই থাকে আপনারা খেলছেন কিভাবে এখন? আসলে ব্যান এটা আমাদের 2 বছর আগে সরকার থেকে বলা হয়েছিল যে জাস্ট এটা 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে, তারপরে আর কোনো আপডেট আসে নাই, কিছুই আসে নাই। কিন্তু আসলে ব্যান যে হয়েছে, আমরা লাইক নর্মাল ব্রডব্যান্ড বলেন বা নর্মাল হইতেছে সিমের যে ডাটা আছে এগুলো দিয়ে বলেন, আপনার কোনো লাইক কোনো জিনিস যদি ব্যান থাকে তাহলে কিন্তু সেগুলোতে ভিপিএন ইউজ করতে হয়। আমাদের কিন্তু কোনো ভিপিএন ইউজ করতে হয় না। তো আসলে মেন ইস্যু যেগুলো দেখানো হয়েছিল ব্যানের রিজন, যে অ্যাডিকশন বা এগুলা, তো আসলে যাদের খেলার তারা এমনিই খেলতেছে, মাঝখান দিয়ে আমাদের হইতেছে স্পোর্টসের যারা প্লেয়ার ছিল বা স্পোর্টস সেক্টরে যারা ছিল তারা সাফার করতেছে। আমাদের অফিসিয়াল টুর্নামেন্টগুলো তারা দিতে পারতেছে না অফিসিয়াল থেকে, আমরা ভালো ভালো চান্স মিস করতেছি। তো এটাই। আচ্ছা, আমি এই প্রসঙ্গগুলোতে আরও আসবি, একটু সাইফুল ভাই কাছে যেতে চাই। সাইফুল ভাই, এই যে তারা বলছে যে ই স্পোর্টসের সব ব্যান না, কিছু কিছু বিশেষ করে যেই গেমগুলোর হচ্ছে সবচেয়ে বেশি কমিউনিটি আছে, ফ্রি ফায়ার এবং পাবজি, 3 মাসের কথা বলে বন্ধ করা হয়েছে। আসলে ব্যান করার উদ্দেশ্যটা কি ছিল? যেহেতু আপনি ক্রীড়া পরিষদ চেয়ারম্যান একান্ত সচিব হয়ে আছেন, আপনার কাছে অবশ্যই তথ্য আছে, ব্যান করার উদ্দেশ্যটা কি ছিল? ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমত হচ্ছে ই স্পোর্টস যেই ক্যাটাগরিটা, সেটা হচ্ছে যে আমাদের নর্মাল যে আমরা স্পোর্টস হিসেবে বিবেচনা করি, স্পোর্টসকে আসলে স্পোর্টস হিসেবে স্বীকৃতিটা বাংলাদেশে নাই। তো যেহেতু স্বীকৃতিটা নাই, সেক্ষেত্রে হচ্ছে যে এই ক্ষেত্রে হচ্ছে যে এইটাকে স্বীকৃতি দেওয়ার একটা প্রক্রিয়ার মধ্যে আমাদেরকে প্রথমে আসতে হবে। যদি এটাকে আমরা একটা খেলার একটা স্বীকৃতি যদি আমরা আদায় করতে পারি, তো সেই ক্ষেত্রে হচ্ছে এটার অনুমোদনের বিষয়টা আসে। তো যেহেতু এখন পর্যন্ত এটাকে অফিসিয়ালি কোনো স্পোর্টস হিসেবে স্বীকৃতি নেই, যে কারণে হচ্ছে এটাকে এবং এটা কিছু নেগেটিভ ইফেক্টস কিন্তু আমাদের সমাজে বিদ্যমান। যেমন এটা হচ্ছে যে আমাদের অ্যাডিকশনের কথা ভাইরা বললেন, যে অবশ্যই হচ্ছে যে আমাদের মতো ইয়াংরা হচ্ছে এটার মধ্যে অনেক অ্যাডিক্টেড হয়ে যাচ্ছেন। এছাড়া হচ্ছে যে আরও অনেক বিষয় এখানে সম্পৃক্ত, অ্যাডিকশনের বিষয় থাকে। দেন হচ্ছে যে যেহেতু এই সময়টা হচ্ছে আমাদের পড়াশোনার একটা বিষয় থাকে, অনেক ছেলেমেয়েরা হচ্ছে যে পড়াশোনার সময়টাকে থেকে খেলাধুলার সময়টা একটু বেশি দিচ্ছেন। তো অনেকগুলো ফ্যাক্টস এখানে রয়েছে, ভায়োলেন্সের একটা বিষয় বা আমি শুনেছি। তো অনেকগুলো বিষয়ের আলোকে হচ্ছে যে সরকার থেকে হয়তো বা একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আপাতত এটা স্টপ থাকুক, এবং পরবর্তীতে এটাকে আরও অর্গানাইজড ওয়েতে এবং একটু নীতিমালার আলোকে কীভাবে কী করা যায় সেই বিষয়ে সরকারের একটা পরিকল্পনা রয়েছে। তো সরকার এটা নিয়ে কাজ করছে। আমরা আশা করি যে একটা সুনির্দিষ্ট নীতিমালার আলোকে যদি আমরা এটা কাজ করতে পারি, তাহলে হয়তো বা এই স্পোর্টসের যে সম্ভাবনা আমরা দেখি, সেটাকে ওনারা হয়তো বা আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন। আচ্ছা, আমি আপনার কাছে আসবো, কিন্তু এই যে সম্ভাবনার কথা বলছিলাম, যে সম্ভাবনা বলতে যে সাইফুল ভাই একটা কথা বলছিলেন, আপনার জানেন কি আছে কিনা জানি না, মানে বিশ্বের অনেক দেশে কিন্তু ই স্পোর্টসটাকে এখন পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং নেপাল, ভারত সহ বিভিন্ন দেশে কিন্তু মন্ত্রণালয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে, তাই না? সেক্ষেত্রে আসলে অফিসিয়াল স্পোর্টস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশে যদি অফিসিয়াল স্পোর্টস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়, আমি করা হবে কিনা সে প্রশ্ন পরে আসবো, যদি করা হয় সেক্ষেত্রে আসলে আপনারা কী ধরনের সুবিধা পাবেন খেলাধুলার ক্ষেত্রে, এখানে আর্নিং সোর্সটা কেমন থাকতে পারে, দেশের কি উপকার হতে পারে, সেই বিষয়গুলো একটু আমি ক্লিয়ার হতে চাই। না, আসলে যদি এটার কথা বলি তাহলে এটা মানে কি অনেক ভালো একটা চান্স আসবে, বিকজ এখানে আমাদের যে ব্র্যান্ডগুলো আছে, ঠিক আছে, বড় বড় ব্র্যান্ডগুলো আছে, সেগুলো কিন্তু এখানে আসবে। এখানে কিন্তু হিউজ মার্কেট, তো এখানে অবশ্যই তারা মার্কেটিং বা এসবের জন্য আসবে। তো এখানে তারপরে আরও যদি বলি তাহলে হইতেছে, যদি এই জিনিসটা করা হয় তো সরকার থেকে ওইভাবে সাপোর্ট থাকবে, তখন আরও যারা ফ্যামিলি মেম্বার আছে তারাও বুঝবে। আসলে ফ্যাক্টটা হইতেছে কি, যে ক্রিকেটের কথা যদি বলি, বাংলাদেশে তো মোস্ট ফেমাস মানে কি বলা যায় যে স্পোর্টস ক্রিকেট। তো ওইখানে প্র্যাকটিস কিন্তু করে অনেকেই, লাইক লাখ লাখ সবাই কিন্তু পোলাপান প্র্যাকটিস করে।
তো ওইখান থেকে কিন্তু আলটিমেটলি কতজন এসে খেলতেছে এটাও কিন্তু ফ্যাক্ট। তো আমাদের এখানেও কিন্তু জিনিসটা এরকম, অনেকে এসে খেলতেছে, অনেকে ট্রাই করার পরে হয়তো উঠে আসতেছে, তারপর এখান থেকে খেলতেছে। অ্যান্ড আর্নিংয়ের কথা যদি বলি তাহলে অনেক ভালো আর্নিংয়ের চান্স আছে, বিকজ এখানে বিভিন্ন টুর্নামেন্ট হয়, তারপর এখানে স্পন্সরশিপের ব্যাপার থাকে, তো এই সব মিলিয়ে অনেক ভালো একটা চান্স ক্রিয়েট হবে। আচ্ছা তালহা ভাই, এই যে কথা হচ্ছিল যে সাইড এফেক্ট, ব্যাড এফেক্ট তো থাকতেই সবকিছুরই, সরকার ধরুন ব্যান করা থেকে তুলেই দিল, এখন সেক্ষেত্রে যে সেটা সাইড এফেক্ট আরও বেড়ে যাবে না? ধরুন এখনই তো আমাদের অভিভাবকদের অনেক অভিযোগ আছে যে ছেলে পেলে সবসময় গেমিংয়ের মধ্যে ডুবে আছে, পড়াশোনা করছে না, সবাই তো হয়তো বা শাকিলের মতো প্রফেশনাল আসছে না, তাই না? তো সেক্ষেত্রে আসলে যদি ব্যান থেকে তুলেও দেওয়া হয়, সেটা সাইড এফেক্ট কি পড়বে না? সাইড এফেক্ট যদি বলা হয়, এখন সব কিছুরই কিন্তু ভালো দিক খারাপ দিক, যেটা ভাই বললেন কিছুক্ষণ আগে। এখন সেখান থেকে আমাদেরকে অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে হবে যে আপনি লিমিটেশনের মধ্যে জিনিসগুলো রাখতে হবে। গেমিং কোম্পানিগুলো কিন্তু এগুলো ফোকাস দিচ্ছে যাতে অপ্রাপ্তবয়স্ক যারা আছে সেখানে কিন্তু এজ লিমিটেশন আছে, সাথে কতক্ষণ তারা খেলতে পারবে সেই লিমিটেশনটাও কিন্তু দেওয়া আছে। টানা যদি 2 ঘন্টা বা 3 ঘন্টা একটা প্লেয়ার খেলে থাকে, যদি সে 16 বছরের নিচে থাকে, তখন কিন্তু তাকে 1 ঘন্টার একটা ব্রেক দেওয়া হয়, সেই তখন কিন্তু কোনো ম্যাচ খেলতে পারবে না। সো সেখান থেকেও কিন্তু ভালো স্টেপ নেওয়া হচ্ছে। এবং আরও একটা বিষয় যেটা আসে, প্যারেন্টিংয়ের ব্যাপারটা, সেটাও কিন্তু অনেকটা আসলে এখানে মাথায় রাখতে হবে। আপনার ছেলে মেয়ে কী করছে, বাবা মার কিন্তু সেই দিকে অনেকটা খেয়াল রাখা প্রয়োজন। এই অ্যাওয়ারনেস এবং এই বিষয়গুলো যদি আসলে ভালো মতো খেয়াল রাখা যায় তাহলে কিন্তু অনেকভাবে কমিয়ে আনা সম্ভব। আমরা যদি এক্সাম্পল দিই, সোশ্যাল মিডিয়ারও কিন্তু অনেকটা ভালো ইম্প্যাক্ট রয়েছে। আমাদের যদি রিসেন্ট টাইমসে আমরা এই রেভলিউশনের কথা বলি, এটা কিন্তু ঢাকা কেন্দ্রিক ছিল। এই সোশ্যাল মিডিয়ার কারণেই কিন্তু আমাদের পুরো বাংলাদেশে ছড়িয়ে গেছে এবং এটার ইম্প্যাক্টটা আমরা দেখতে পাচ্ছি। যদি এটা অন্যভাবে ইউজ করা হতো তাহলে কিন্তু এতদূর আসতো না। সেক্ষেত্রে গেমসের যে ব্যাপারগুলো সেগুলোও কিন্তু একইভাবে যায়। পজিটিভস দেখতে আমরা দেখতে হবে, এটার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা শাকিল, আমি দেখেছি আপনি বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করেন, তো যেহেতু বাংলাদেশের ব্যান, এটা তো খেলা যাচ্ছে না, গভর্নমেন্ট থেকে বন্ধ করা আছে, তাহলে আপনি টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন কিভাবে? আসলে এখন সিচুয়েশনটা হইতেছে আরো এরকম যে আমাদের যদি কোনো টুর্নামেন্ট খেলা লাগে তাহলে নিজের কস্টে বাইরের দেশে যে খেলা লাগে। তো মেনলি আমরা সাউথ এশিয়া রিজনের মধ্যে পড়ি, তো এশিয়ার মানে কি বাংলাদেশ থেকে আমরা খেলতে পারবো না, এশিয়া রিজনের যে কোনো কান্ট্রিতে যে খেলতে হবে। তো এখানে আমরা অলরেডি 2-3 বার নেপালে যে খেলে আসছি নিজের কস্টে। তারপর আলাদা একটা ছিল যেটা আমরা কোয়ালিফাই করে খেলে আসছিলাম, ওটা ডিফারেন্ট। তো এখন আমাদের যে মেনলি ব্যানের জন্য ইস্যুটা হয়েছে, আমরা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারতেছি বাইরে যে, বাট আমাদের যে লোকাল টুর্নামেন্টগুলো হয় আমাদের দেশ কেন্দ্রিক যে হয়তো আগে, লাইক ক্যাম্পাস চ্যাম্পিয়নশিপ বা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, এগুলো বাংলাদেশের মানে কি রিজনের জন্য হয়তো, এইগুলো অফ আছে, যার কারণে নতুন প্লেয়ার বা ভালো যারা প্লেয়ার আছে তারা কিন্তু উঠে আসতে পারতেছে না, আমরা অনেক সুযোগ মিস করতেছি। তো আমরা যদি পাকিস্তানের কথা বলি, তারাও কিন্তু আমাদের মতনই সেম ছিল, তাদেরও একটু প্রবলেম হয়েছিল দেশে এটা নিয়ে। তো তারা কিন্তু এটার পরে আনব্যান হয়ে যায়, ওরা কিন্তু অলমোস্ট 1 মাসের মধ্যে ওদের গেমটা প্রপারলি ঠিকঠাক চলা শুরু করে, আর ওদের এখন একদম অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে যে একদম তাদের স্পোর্টস, তো তাদের একটা আলাদা রিজিয়ন আছে। তখন আমরা যে অনেক টুর্নামেন্টের কথা বলি, ওয়ার্ল্ড কাপ বলি বা সব কিছু বলি, তাদের ওইখান থেকে রিজিয়ন হওয়ার কারণে তাদের কান্ট্রি থেকে যে কোনো একটা টিম যাবেই। তো এই জিনিসটা কিন্তু বাংলাদেশে হয়তো তখন আমরা যদি যত বড় টুর্নামেন্টগুলো হয় এগুলো কিন্তু বাংলাদেশ থেকে একটা হলেও টিম প্রত্যেকবার মাস্ট যাইতোই। এখন আমাদের অন্য রিজনে অন্য টিম সেটা কত সাল পর্যন্ত গিয়েছে? এটা আমাদের মানে কি জাস্ট শুরু হইতেছিল আর কি, ওইভাবে হয় না। আমরা সাউথ এশিয়া রিজনের মধ্যে পড়ি, তো এখন ওই রিজন যখন আলাদা করা শুরু করছে, পাকিস্তান রিজন, তারপর হইতেছে মঙ্গোলিয়া রিজন, এগুলো যখন আলাদা করা শুরু করছে তখন আমরা বাংলাদেশ রিজনটাও পাইতাম, এই ব্যানের কারণে আর কি পাইতেছি না। এটা হইলে আর কি এখন আমাদের আরো 4-5টা কান্ট্রির সাথে কমপ্লিট করে তারপর গ্লোবাল স্টেজে যাওয়া লাগতো। সো এখানে তো হইলে আমাদের প্রত্যেকবার একটা টিম থাকতোই, তো আরো বেশি চান্স ক্রিয়েট হইতো। আচ্ছা, চান্স ক্রিয়েট হতো, আমি সাইফুল ভাইকে আরো কিছু কথা পরে একটু কথা বলবো। সেটা হচ্ছে যখন চান্স ক্রিয়েট হচ্ছে, আপনি যে যাচ্ছেন বিভিন্ন জায়গায় খেলতে, আর্নিংটা কেমন হচ্ছে? আর ধরুন আপনাদেরকে সরকার থেকে সাপোর্ট দিল খেলার জন্য, সেক্ষেত্রে দেশের আসলে উপকার কি হবে? দেশের সাপোর্টিং রোলটা কি হবে? অবশ্যই আমি যদি আমার টিমের কথা বলি, আমরা হইতেছে 2020-তে ওয়ার্ল্ড পিএমজিসি খেলছিলাম, পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশিপ, সেটা হইতেছে দুবাইয়ে হয়েছিল। তো এখানে পুরো ওয়ার্ল্ডের টিম ছিল, কিন্তু এখানে চায়না, ব্রাজিল, লাইক মঙ্গোলিয়া, মানে ওয়ার্ল্ডের সব কান্ট্রিগুলা। তো ওইখানে বলা যায় যে ওইখানে একটা নিজের কান্ট্রিরে রিপ্রেজেন্ট করা হইতেছে। আর এখন এটা হইতেছে অলরেডি মোস্ট প্রবাবলি এশিয়ান গেমস, অলিম্পিকেও অ্যাড করা হয়ে গেছে। তো এখানে তো সবাই এখান থেকে যদি আমরা গেম খেলে গোল্ড মেডেল পাই, তো অন্যান্য গেমের মতনই তো অন্যান্য যেগুলো আছে স্পোর্টস, ওগুলো তো গোল্ড মেডেল আনা সম্ভব হইতেছে। তো আমাদের গেম খেলেও কিন্তু গোল্ড মেডেলটা আনা সম্ভব। তো এইখানে আর্নিংয়ের কথা যদি বলি, অনেক ভালো আর্নিং করার চান্স আছে এখানে। সেটা কেমন অ্যামাউন্ট হতে পারে, একটা ধারণা?
এটা আপনি আপনার বাস্তবতা থেকে বলতে এটা পারেন। যদি প্রাইস এই টুর্নামেন্টগুলোর প্রাইস পুল অনেক হিউজ হয়। ফার্স্ট অফ অল এখানে আপনি কেমন খেলতেছেন ওটার উপরে ডিপেন্ড করে, ভালো খেলে বেটার প্রাইস পুল, তারপরেও অ্যাটলিস্ট মনে করেন এমনি, তারপরে আবার থাকে যে কন্টেন্ট ক্রিয়েশন, ইউটিউব ফেসবুক এগুলোতে অডিয়েন্স আছে হিউজ, তারা পছন্দ করে খেলা দেখতে, সো এখান থেকে একটা আলাদাভাবে আর্ন করা সম্ভব। তো সব মিলিয়ে আপনি হিসাব করলে যদি আপনি পার মান্থ হিসাব করেন, যদি সব কিছু ঠিক থাকে, এটা তো আসলে ফ্রিল্যান্সিং এর মতন কাইন্ড অফ, যে আপনি কোন মাসে কত পাবেন এটার আসলে কোনো গ্যারান্টি নাই। তো এটা 1 লাখও সম্ভব, 5 লাখও সম্ভব। তো এখানে আসলে মানে একজন পাবজি প্লেয়ার যদি প্রফেশনালি খেলে মান্থলি তার মানে বাংলাদেশে আপনার কথাই বলতে পারি যে চাইলে 1 থেকে 5 লাখ টাকা ইনকাম করতে পারে। এক্স্যাক্টলি ব্যান টুর্নামেন্টের অবস্থাতেই টাইমে এটা নাকি আনব্যান 10 অবস্থাতে? 20 লাখেও চলে যেতে পারে যখন আচ্ছা, যখন টুর্নামেন্ট, বড় টুর্নামেন্ট গুলো হয়, লাইক একটা টুর্নামেন্ট প্রাইস পুল হইতেছে 20-30 লাখ, ওইখানে আপনারা জিতলেন বা আরো বেশি প্রাইস পুল থাকে, কোটিতে থাকে, আমরা যেটা খেলি ওটা কোটিতে থাকে। তো ওইখানে আপনি যদি উইন হন তাহলে ওইখানে আপনার ফুল টিম অ্যাটলিস্ট $30,000-40,000 লাইক 40-50 লাখ পাবে। তো এটা আপনি স্প্লিট করলে টিমের মধ্যে তো অনেক বেশি আসে। আচ্ছা, তার মানে হচ্ছে যে এখানে আসলে লাখ লাখ ডলারের হিসাব, Exactly. হাজারে অঙ্কেও নেই। সাইফুল ভাই, শুনছিলেন তাদের মুখ থেকে যে আসলে ডলারের একটা রেমিটেন্সের ব্যাপার আছে, যেখানে এশিয়ান গেমস, অলিম্পিক গেমসও এই খেলাগুলো আসলে অলরেডি হচ্ছে অন্তর্ভুক্ত হয়ে গেছে। সেখানে আসলে আমাদের বাংলাদেশ 3 মাসে কথা বলে আজকে প্রায় 3 বছর হয়ে গেছে ব্যান হয়ে যাচ্ছে। আপনার কাছে আসলে এই সব শুনে আপনাদের পর্যবেক্ষণ কি, বা আপনারা কি ভাবছেন আসলে ভবিষ্যৎ নিয়ে? প্রথমত হচ্ছে যে আমি যখন আমি বলি যে ভাইদের মতোই আরও অনেকেই হচ্ছে যে এই খেলার সাথে সম্পৃক্ত, তো তারা আমাদের সাথে যোগাযোগ করেছিলেন প্রথমত তো স্পোর্টস হিসেবে একটা স্বীকৃতির জন্য। তো তারা হচ্ছে যে এই বিষয়টা হচ্ছে যে অনেকে হয়তো বা জানতেন না বিষয়টা, যে স্পোর্টসের অফিসিয়াল কোনো স্বীকৃতি নেই। তো যে কারণে যখন আমি এটা নিয়ে কাজ করতে যাই, যখন আমাদের জাতীয় ক্রীড়া পরিষদ নিয়ে কাজ করতে যাই, তখন দেখলো যে এই স্পোর্টস আসলে অফিসিয়াল কোনো স্বীকৃতি নেই। তো প্রথমত তো তারা আবেদন করেছিল, যেহেতু আমরা বিভিন্ন অ্যাসোসিয়েশন এবং ফেডারেশনগুলো অনুমোদন দেই এবং এগুলোর হচ্ছে যে নিয়ন্ত্রণ সংস্থা হিসেবে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল কাজ করে। তো তারা প্রথমত আবেদন করেছিলেন যে যেন একটা অ্যাসোসিয়েশন আপাতত গঠন করা হয়, পরবর্তীতে যেন এটাকে ফেডারেশন রূপান্তর করা হয়। তো যখন এটা নিয়ে কাজ করতে যাই, তখন দেখলাম যে স্পোর্টস আসলে যে একটা গেম, এর কোনো স্বীকৃতি নাই। তো প্রথমত এইটাকে স্বীকৃতি দরকার। তো যে কারণে তাদের চিঠির আলোকে আমরা এটাকে যুব ক্রীড়া মন্ত্রণালয়, আমাদের স্পোর্টস মিনিস্ট্রিতে এটাকে আমরা ফরওয়ার্ড করি। দেন ফরওয়ার্ডের মাধ্যমে সেখান থেকে এটা পরবর্তীতে আমাদের আইসিটি ডিপার্টমেন্ট এবং পরবর্তীতে আমাদের আইন মন্ত্রণালয়ে এটা যাবে। তো তাদের সবার মতামতের আলোকে হচ্ছে যে আমাদের একটা সিদ্ধান্তে আমরা আসব। তো আমরা প্রথমত হচ্ছে পজিটিভ, আমি আগে বলে নিচ্ছি যে আমরা আসলে এটা নিয়ে কাজ করতে আগ্রহী। তো এর প্রত্যেকটা জিনিসই হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ সাইড দুটাই রয়েছে। তো আমরা আসলে পজিটিভ দিকগুলো কী আছে, নেগেটিভ দিকগুলো কী আছে, সবগুলো বিচার বিশ্লেষণ করে একটা নীতিমালা কীভাবে করা যায়, নীতিমালার আলোকে এই ব্যানটাকে কীভাবে উইথড্র করা যায়। ব্যান উইথড্র করা তো আসলে আমাদের হাতে থাকে না, এটা কোর্টের বিষয়। তো সরকারের পক্ষ থেকে যদি সরকার আন্তরিকতা দেখাবে, আমি যতটুকু শুনেছি এবং আমার মন্ত্রণালয়ে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ও খুব আন্তরিক, হ্যাঁ আসিফ মাহমুদ সজীবী আমাদের মাননীয় উপদেষ্টা, উনিও আন্তরিক এই বিষয়টাতে। তো তিনি হচ্ছেন যে অনেকে দেখা করেছিলেন তার সাথে, তিনি আন্তরিক এবং তিনিও বলেছেন যে এটা নিয়ে যতটুকু সম্ভব আমাদের মন্ত্রণালয় কাজ করবে। আরেকটা বিষয় হচ্ছে কি, আমি আইওসির কথা বললেন, ন্যাশনাল স্পোর্টস আইওসি হচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কাউন্সিল এবং এশিয়ান গেমস, এই গেমসগুলোতে হচ্ছে যে স্পোর্টস নিয়ে এখন তারা অলিম্পিকে কম্পিটিশন হচ্ছে এবং আমাদের এশিয়ান গেমসে কম্পিটিশন হচ্ছে। তো এটা কি আসলে আমি মনে করি না যে এটা আমাদের ন্যাশনাল লেভেলে চিন্তা করার বিষয়, এটা ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছে। তো আমরা যদি আমাদের দেশকে, আমাদের জাতিকে যদি গ্লোবাল লেভেলে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে অবশ্যই হচ্ছে কি এই জিনিসগুলোকে আমাদেরকে বিবেচনা করতে হবে। তো এইগুলো বিবেচনা করার ক্ষেত্রে নেগেটিভ বিষয়গুলোকে পাশ কাটিয়ে কীভাবে পজিটিভ সাইনগুলোকে আমরা আরও বেশি কি প্রচার করতে পারি, সেই বিষয়ে আমাদের লক্ষ্য থাকবে। তো এইটা হচ্ছে যে প্রাথমিক লক্ষ্য। তারপরে হচ্ছে যে নেগেটিভ বিষয়গুলোকে তো থাকবেই, প্রত্যেকটা বিষয়ে পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট দুইটাই থাকে। তো তার জন্য যে আমরা বিষয়গুলোকে বিবেচনায় নেব না তা না, আমরা বিবেচনায় নিয়েছি, আমরা এটা নিয়ে কাজ করছি, আশা করি হয়তোবা ভালো কিছু হবে। আশা করি ভালো কিছু হবে। তাহলে একটা সুখবর হয়তো বা আসছে আপনাদের জন্য। সেক্ষেত্রে একটা কি আনুমানিক ধারণা দেওয়া যায় নাকি যে সবকিছু মিলিয়ে একটা পজিটিভ বা নেগেটিভ যাই আসুক, এতদিন একটা সময় লাগতে পারে যে এই স্পোর্টস নিয়ে সরকার সিদ্ধান্ত আসতে? সময়টা আসলে এক্স্যাক্টলি বলা যাবে না, কারণ এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট, শুধুমাত্র আমার ডিপার্টমেন্ট না বা আমাদের মন্ত্রণালয় একা এখানে সম্পৃক্ত না। এখানে আমাদের এখানে আইসিটি তার হয়তো বা জানে যে এইগুলো যেহেতু আইটি রিলেটেড বিষয়, তো এখানে আইসিটি ডিপার্টমেন্টের একটা বিষয় রয়েছে।
তারপরে হচ্ছে যে আইন মন্ত্রণালয়ের ভ্যাটিং এর বিষয় রয়েছে, কেননা হচ্ছে যে লিগ্যাল অবলিগেশন কিছু রয়েছে। তো সেই বিষয়গুলো আমাদের মন্ত্রণালয় যেহেতু একা না, এখানে অনেকগুলো মিনস্ট এখানে যুক্ত, তারপরে হচ্ছে আবার এখানে আলাদাভাবে হচ্ছে যে আমাদের কোর্ট রয়েছে। তো সবগুলো বিষয়কে সমন্বয় করা কিছুটা সময় সাপেক্ষ। তো আমরা আমাদের থেকে এটাকে কীভাবে আরও বেশি দ্রুত করা যায়, এক্সপার্টাইট করা যায়, সেই বিষয়ে আমাদের চেষ্টা থাকবে। আচ্ছা, ঠিক আছে। আমরা যেহেতু সম্ভাবনা এবং সংকট নিয়ে কথা বলছিলাম, একটা সংকটের বিষয়ে আমি যদি আসি, আমি যদি ভুল না করি, শাকিল কোনো একটা টুর্নামেন্ট খেলতে গিয়ে গ্রেফতার হয়েছিল, ঠিক আছে? আমি একটু, যেহেতু আমাদের কাছে মন্ত্রণালয়ের একজন অতিথিও আছে, একটু আমি জানতে চাই যে আসলে কি হয়েছিল বা ওই ঘটনাটা কি হয়েছিল মূলত। না, আসলে এখানে বোথ সাইডে মিস্টেক্স ছিল, আমরা বলবো না শুধু তাদের সাইড থেকে মিস্টেক্স ছিল, আমাদের সাইড থেকেও মিস্টেক ছিল। তো গেমটা ব্যান হওয়া অনেক দিন ছিল, লাইক 3 মাসের কথা বলা হয়েছিল, যেটা বললাম। তারপর কোনো আপডেট আমরা পাই নাই। তো এটা নর্মালি 1 বছর নর্মালি কেটে গেছিল, আর কোনো কিছু হয় না। আমরা ভাবছিলাম হয়তো সবকিছু নর্মাল হয়ে গেছে, যেহেতু এরকম কিছু আসতেছে না, আর গেম খেলার জন্য আমাদের ইয়াও লাগতেছে না, ভিপিএন বা এগুলো নর্মালি খেলতে পারতেছি আমরা। তো এখানে চুয়াডাঙ্গাতে একটা আর কি ইভেন্ট হোস্ট করা হয়েছিল। তো এখানে আমরা ওদেরকে বলছিলাম যে আমাদেরকে আগে তোমরা যে ইভেন্টটা করতেছো ওইটা পুলিশ পারমিশন দেখাও। তো এখানে তারা আমাদেরকে বলছিল যে সমস্যা নাই, ওইখানে হইতেছে ওইখান থেকে পারমিশন নিছে, দ্যাটস ওয়াই আমরা কিন্তু ওইখানে আমরা খেলতে গেছিলাম। তো খেলতে যাওয়ার পর ওইখানে পুলিশ এসে, আমি প্রথমে ভাবছিলাম যে হয়তো এমনি তারা হয়তো দেখতে আসছে, যেহেতু পারমিশন আছে, আমাদের তো কোনো সমস্যা হওয়ার কথা না। দেন ওইখানে এসে হুট করে দেখি লাইক মিডিয়া টিডিয়া নিয়ে একবারে চলে গেছে, পুরো প্ল্যান্ড আর কি। দেন তারপর এখানে যে মেন ছিল, মোস্ট প্রবাবলি ওসি ছিল, যে ওনারা মনে বোঝানো ট্রাই করলাম যে এরকম এরকম। তারপর আমাদের তো নিউজ কাভারেজের অভাব নেই, আমরা যখন আমাদের কান্ট্রিটা রিপ্রেজেন্ট করি, আমাদের অনেক হিউজ নিউজ কাভারেজ, আমি ওনারে দেখাইলাম সব কিছু নিউজ কাভারেজ। তারপরেও আসলে উনি বুঝতে চায় নাই। তো এখানে একটা বাজেট সিচুয়েশন হয়েছিল। তারপরে ওইখান থেকে অ্যাকচুয়ালি যেটা করা হয়েছে, আমি মানে কি, তারপর এখান থেকে হইতেছে সবাইরে ওইখান থেকে থানাতে নেওয়া হয়েছিল, আর 20-30 জনরে নেওয়া হয়েছিল জেলে, যেটার আমি কখনোই পক্ষপাতী না। এটা আসলে ভুল হয়েছে, আমরা বলছি ঠিক আছে আমাদের এটা মিস্টেক্স হইতে। এখন এখানে যারা খেলতেছে তারা কিন্তু, ওইখানে যে বলা হইতেছে যে আইফোন আছে, এখন আমাদের গেম আইফোন ছাড়া খেলা যায় না। ওইখানে আমরা ছিলাম 64 বা 70 জন প্লেয়ার, সবার কাছে একটা আইফোন দেখে মাথা হ্যাং, বলতেছে যে আমরা নাকি ডাকাতি করে আনছি, আমরা জুয়া খেলতেছি। এখানে প্রাইস পুল দেওয়া হইতেছে। তো প্রাইস পুলের টাকা যদি জুয়া হয়, তাহলে তো সব খেলাই জুয়া। এটা কত সালের ঘটনা মূলত? 2022 সালে। এখন কি ওটা মামলা আছে, চলছে? মামলা অ্যাকচুয়ালি ওইভাবে হয় নাই, লাইক মামলা হয় নাই, কিন্তু নাজেহাল হতে হয়েছে আপনাদেরকে। এটা হ্যাঁ, এটা আসলে আমরা এক্সপেক্ট করি না যে এমন কিছু আমাদেরকে ফেস করা লাগবে। আমাদেরকে ওয়ার্নিং দিতে পারতো, বলতে পারতো। না, সেক্ষেত্রে আপনাদের আমি একটু দোষ আছে বলবো, যেহেতু সরকার থেকে নিষেধাজ্ঞা ছিল, আপনাদের একটু প্রপারলি, এক্স্যাক্টলি এটাই বললাম, বোথ সাইডে একটু ইয়া ছিল। ওইটা আমি বললাম যে আসলে ওইভাবে যদি প্রপারলি করা হইতো, এখন সব এখানে আমাদের সাথে যারা ছিল ইয়াং সবাই, তো এখানে এই জিনিসটা কেউ ওইভাবে কোনোদিন ফেস করে নাই। তো জেলে নেওয়া ব্যাপারটা আসলে ওকে, ঠিক আছে। আমরা ওখান থেকে চলে আসছি। এখন যে প্রশ্ন করতে চাই, এই যে আমাদেরকে সাইফুল ভাই বললো যে মন্ত্রণালয় ভাবছে হয়তো বা একটা ভালো কিছু আসতেও পারে। যদি ভালো কিছু আসে, সেক্ষেত্রে আসলে সম্ভাবনার জায়গা তো আমরা অনেক শুনেছি। এখনকার যে বাংলাদেশে যে টুর্নামেন্টগুলো হচ্ছে, আমরা দেখছি বিশ্বে বিভিন্ন বড় বড় টুর্নামেন্ট হচ্ছে, সেই টুর্নামেন্টগুলো কি আসলে বাংলাদেশে আয়োজন করা সম্ভব, বা সেই ধরনের কর্পোরেট বা মানে ইয়াটাকে আমরা পাবো নাকি, কি বলে সেটাকে, পেছন থেকে যারা আপনার স্পন্সর করে, সেই স্পন্সরগুলোর সম্ভাবনা কি আছে নাকি? আসলে স্পন্সরসের সম্ভাবনা অনেক রয়েছে। যখন ব্যান হওয়ার ঠিক আগ মুহূর্তে আমাদের এখানে একটা ল্যান্ড হওয়ার কথা ছিল, অলরেডি সব কিছু পাস ছিল 1 কোটি টাকা। সেখানে বাংলাদেশে এরকম একটা ল্যান্ড কিন্তু অনেক বড় পরিসরে, 1 কোটি টাকা প্রাইস মানি ছিল 1 কোটি টাকা, না ওভারঅল সবকিছু বাজেট মিলিয়ে, তারপর প্রাইস পুলটা হিউজ হতো। তো সেই ক্ষেত্রে ব্যানের কারণে সেই জিনিসটা হয়নি। এবং সব স্পন্সর যারা দেখতে পাচ্ছেন, সব কিছু বাংলাদেশেরই বিভিন্ন আইটি কোম্পানি, বিভিন্ন যে টেক রিলেটেড কোম্পানিগুলো আছে, তারা স্পন্সর করার একটা আশ্বাস দিয়েছিল এবং সব কিছু রেডি ছিল। সো এই জায়গাতে তখন সিনারিওটা আমাদের মাত্র গ্রো হচ্ছিল, সেই 2021 সালের কথা। এখন আমরা আরও 3 বছর পরে আরও গ্রো হয়েছে এবং অনেকটা এস্টাবলিশ, সবাই ই স্পোর্টসের দিকে আরও ফোকাস করছে। ইভেন আমরা যদি বলি যারা যারা স্পোর্টসে আছে, ইভেন রোনালদো, আমরা যে আইকন বলি ফুটবলের, নেইমার, তারা ই স্পোর্টসের টিম কিনছেন, তারা সেখানে ইনভেস্ট করছেন। ইভেন রিসেন্টলি 60 মিলিয়নের কথা আপনি যেটা বললেন, যে টুর্নামেন্টটা হলো সৌদি আরবে, ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপের যে অ্যানাউন্সমেন্টটা এবং প্রাইজ গেমিং, সেটা কিন্তু করেছে সৌদির প্রিন্স, এবং রোনালদো সেখানে অ্যানাউন্সমেন্টটা করেছে, এবং নেইমার সেখানে খেলেছেন। তো সেটা, এবং তাদের টিমস রয়েছে বিভিন্ন গেমসে, সেখানে তারা একটা ভালো ইনভেস্টমেন্ট করছেন যাতে টিমগুলো চালে, সেখান থেকে রেভিনিউ জেনারেট করছেন। সো এত বড় বড় আইকনরা যারা স্পোর্টস খেলেছেন, ফিজিক্যাল গেমসও আছেন, তারাও কিন্তু এদিকটাতে ফোকাস দিচ্ছেন। এখানে যে সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু অনেক, এবং বাংলাদেশের যে প্রেক্ষাপটটা বললেন, সেখানেও কিন্তু অনেক স্পন্সর্স এখনও আমাদেরকে রিচ আউট করছে, তারা রেডি যদি গেমটা আনবেন হয়, যেহেতু এখন আশ্বাস দিয়েছেন
আরও কিছু আশ্বাস আমরা পেয়েছি, সেখান থেকে কিন্তু এখনও তারা রেডি রয়েছেন যে স্পন্সরস অ্যান্ড ব্র্যান্ড ডিলসের জন্য। আচ্ছা, আমরা আশ্বাস থেকে আসলে কার্যকরটাই বেশি উদ্যোগ, কারণ আশ্বাসে কিন্তু বিশ্বাস নেই, কিন্তু কার্যকরিতাই মেল বিষয়। একটা জিনিস আমার এখন হঠাৎ মাথায় প্রশ্ন আসলো, সেটা তো আমরা তো ফ্রি ফায়ার পাবজি নিয়ে কথা বলছি, যেগুলো ব্যান করা, যেগুলো আনব্যান আছে ই স্পোর্টসে, সেগুলোর আসলে বর্তমানে কি অবস্থা, কে বলবেন? সাইফুল ভাই চাইলে বলতে পারেন। হ্যাঁ, প্রথমত আমি বলি যে স্পোর্টসের যে সেগমেন্টটা, এখানে একটা সেগমেন্ট না, এখানে সম্ভবত হাজার হাজার ইভেন্ট এবং হাজার হাজার খেলা রয়েছে। যেমন আমাদের ফেডারেশনের কথা যদি বলি, আমাদের জাতীয় ক্রীড়া পরিষদে 55টা ফেডারেশন রয়েছে, প্রায় 25টার মতো অ্যাসোসিয়েশন রয়েছে। তো এগুলো কিন্তু প্রত্যেকটা খেলার জন্য একটা ফেডারেশন, প্রত্যেকটা খেলার জন্য একটা অ্যাসোসিয়েশন। তো আমার মনে হয় ই স্পোর্টস এরকম শত শত খেলা রয়েছে, আমার হয়তো 2টা বা 3টা হয়তো ব্যান রয়েছে, অন্যান্য খেলাগুলো কিন্তু খেলা যাচ্ছে। ওই আনব্যানের বিষয়গুলো কিন্তু তারা করতে পারছেন, কিন্তু ওই যে আমাদের যে ব্যান, যে ফ্রি ফায়ার এবং পাবজির কথা বলে, আমরা আসলে অনেকে যারা এই স্পোর্টসের সাথে সম্পৃক্ত না বা মোটামুটি জানে, তারা স্পোর্টস বলতে হাতে গোনা কয়েকটা গেমের কথাই জানেন। তো অনেকে মনে করেন যে এখানে স্পোর্টস হচ্ছে তার মানে কি এখানে ফ্রি ফায়ার খেলা হচ্ছে অথবা পাবজি খেলা হচ্ছে, যে এখানে যে আরো অন্যান্য আর যে অনেক খেলাগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে হয়তো তাদের ধারণাটা কম, যে কারণে এই মানে স্পোর্টস নিয়ে খেলা বা কোনো প্রোগ্রাম হলে মনে করা হচ্ছে যে এখানে ওই ধরনের প্রোগ্রামগুলো আয়োজন করা হচ্ছে, যে কারণে হয়তো বা বাধাগ্রস্ত হচ্ছে। তো নর্মালি কি হচ্ছে যে আমরা চাচ্ছি না আসলে যে কোনো একটা দুইটা খেলা নিয়ে আসলে কোনো প্রবলেম থাকুক, আমরা চাচ্ছিলাম যে পুরো ইন্ডাস্ট্রিটাই যেন একটু গ্রো করতে পারে, এবং এই গ্রো করার ক্ষেত্রে হচ্ছে মানে ইন্ডিভিজুয়ালি কোনো খেলাকে না, আমরা পুরো ই স্পোর্টসটাকে ধরে হচ্ছে কাজ করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে হচ্ছে যে ইন্টারন্যাশনাল যেই ইভেন্টের কথা বললেন, সেখানে আয়োজন অলিম্পিকের মতো যদি প্রোগ্রামে এগুলোতে অংশগ্রহণ সুযোগ থাকে, তো সেক্ষেত্রে তো আমাদের এগুলো ভাবতে হবে। আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশন রয়েছে, সেখানেও আমরা কথা বলবো, দেখি তারা কি ভাবছে এটা নিয়ে, সেখানেও আমরা কথা বলার সুযোগ রয়েছে, এবং সরকার পক্ষ থেকে তো আছেই। তারপর হচ্ছে আপনারা যে খেলোয়াড়, তারাও যদি আপনারা এই নেগেটিভ সাইডগুলোকে অ্যাভয়েড করে পজিটিভ একটা ভাইব আপনাদের তৈরি করতে হবে, এই জিনিসটা আপনারা তৈরি করবেন। আর নেগেটিভ বিষয়গুলো কীভাবে অ্যাভয়েড করে যায় সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরও চিন্তাভাবনা থাকতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে যে ওই চিন্তাভাবনাগুলোকে আরও বেশি অ্যাড্রেস করতে হবে, যে না পজিটিভ দিকগুলো আমার কী কী রয়েছে, নেগেটিভ দিকগুলো এড়ানোর জন্য কী কী করণীয়, সেই বিষয়গুলো যদি আমরা সবাই পরিপূর্ণভাবে সবাই যদি ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, যদি একটা ভালোর জন্য কিছু করতে পারি, তা সেক্ষেত্রে হয়তো বা আমাদের সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে সাইফুল ভাই, আমার একটা যে কথা আছে যে বলেন যে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ বেশি, যখন কোনো জিনিস নিষিদ্ধ করা হয় তখন মনে হয় একটা বিশাল কমিউনিটি আরও সেটার প্রতি আগ্রহ বেড়ে যায়। আমি তালহার কাছে একটা প্রশ্ন করতে চাই যে পাবজি ফ্রি ফায়ার বাদে ই স্পোর্টসে আসলে আর কি কি খেলা আছে যেগুলো বাংলাদেশেও গ্রো করছে ই স্পোর্টস? বাংলাদেশে এখন স্পেশালি যদি বলি ভ্যালোরেন্ট, সেটা হচ্ছে রিসেন্ট টাইমস অনেক গ্রো করছে, এবং যেগুলো ল্যান ইভেন্ট হচ্ছে, যেগুলো ইভেন্ট হচ্ছে স্পন্সরসে ইনভেস্ট করছে, ভ্যালোরেন্টে কিন্তু অনেকটা হচ্ছে। এবং ফুটবলের FC24 যেটা চলছে, মানে গেমিং ফুটবল, হ্যাঁ গেমিং ফুটবল যেটা চলছে, সেটা কিন্তু অনেক ভালো আকারে হচ্ছে। এবং MLBB মোবাইল লিজেন্ডস একটা নামে গেম আছে, এই 3টি গেম সাথে ডোটা 2 রয়েছে। ডোটা 2-র বিষয়টা যদি স্পেশালি বলি, এটার কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডে অন্যান্য গেমসের তুলনায়, সবগুলো গেম যদি ধরি, এর তুলনায় অনেক বেশি চাহিদা, এবং এর প্রাইস পুলটা কিন্তু অনেক বেশি হয়। এবং এক একজন প্লেয়ার যারা খেলেন প্রফেশনালি, যারা এবং টপ লেভেলে খেলেন, তাদের যে স্যালারি থাকে বা তাদের যে আর্নিংস থাকে একজন ইউরোপিয়ান ফুটবল প্লেয়ার থেকেও কিন্তু অনেক বেশি থাকে। সো হিউজ থিং। আর্নিং যে কথা বলেন, আমি হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম একটা রিপোর্ট দেখলাম, তো সেখানে বলা হচ্ছে যে এই ই স্পোর্টসের যে গ্লোবাল মার্কেট, সেটা প্রায় $300 বিলিয়ন, যেটা হচ্ছে যে আমাদের যে পুরো ওয়ার্ল্ডের যে মিউজিক যে ইন্ডাস্ট্রি তার থেকেও বড়। তো কিছু কিছু জায়গায় হচ্ছে যে এখানে ইনভেস্টের সুযোগ রয়েছে, এবং এটাকে কাজে লাগিয়ে হচ্ছে ইকোনমিক্যালি গ্রো হওয়ার অনেক সুযোগ রয়েছে, যেটা আমি কিছু স্টাডি করে পেয়েছি। আমাদের কিন্তু এখন দেশের যে চাকরির অবস্থা, সেটা কিন্তু অনেকটাই খারাপ, যেটা আমরা সবাই ফেস করছি। সো সেই ক্ষেত্রে এই জায়গাতে যদি স্পেশালি অনেকেই কিন্তু পার্ট টাইম সময় দিচ্ছেন পড়ালেখার পাশাপাশি বা জবের পাশাপাশি, আমরা অনেকে দেখছি খেলছে, তো সেখান থেকেও কিন্তু ভালো আর্নিংয়ের যে সোর্স, এবং এখান থেকেও কিন্তু ক্যারিয়ার তো এখন করা সম্ভব না যেহেতু গ্রো হচ্ছে, বাট ভালো একটা পার্ট টাইম যে জব বলেন, এই ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব, এবং এখান থেকেও কিন্তু রেভিনিউ জেনারেট করে দেশের এখান থেকে আর্নিং সম্ভব। অর্থাৎ মানে ফ্রিল্যান্সিং এর মতো ই স্পোর্টসটাও কিন্তু একটা মানে পড়ালেখার পাশাপাশিও করা যায়। কিন্তু আমাদের জেনারেশন তো মানে ওই যেটা বাবা মারা সবসময় বলে থাকে যে আসলে আমরা তো একটু মোবাইল প্রীতিটা বেশি, যখন যদি আমারও সেটা আমি শেষবার এই প্রশ্ন করবো, তারপরে আমরাও শেষের দিকে চলে যাব, যে ধরুন গভর্নমেন্ট থেকে আনব্যান করে দিল, কিন্তু সেটাকে আসলে যে মোবাইল নিয়ে যে পড়ে থাকবে না, সবাই তো প্রফেশনাল আসবে না, সবাই শাকিল হবে না, সবাই হয়তো বা আরও অনেকে যারা আছে তাদের মতো হবে না, সেক্ষেত্রে এই নেগেটিভ সাইডটাকে আসলে
আমরা কিভাবে অ্যাভয়েড করব, সেক্ষেত্রে কি করণীয় হতে পারে? মেনলি অ্যাডিক্ট কারা হইতেছে? বাচ্চারা। তো লাইক অবশ্যই আন্ডার 18, তো তাদেরকে স্মার্টফোনের দেওয়ার ব্যাপারটাও কিন্তু প্যারেন্টস থেকেই আসে। এখন আপনি যদি একটা 8-10 বছরের বাচ্চারে আপনি যদি ফোন ধরাই দেন, স্মার্টফোন, ও যদি গেম খেলার চান্স পায় অবশ্যই খেলবে। তো এখানে আসলে প্যারেন্টিংয়ের যে ব্যাপার, এটা অবশ্যই মেনটেন করতে হবে যে আসলে কখন স্মার্টফোন ইউজ করা বা এগুলো আসলে ওইভাবে গার্জেন থেকে আসার। আমাদের এখনও কিন্তু আমাদের যে কমিউনিটি আছে, এমন মানে কি যত প্লেয়ার আছে সবাই কিন্তু পড়াশোনার পাশাপাশি খেলতেছে। ইনফ্যাক্ট আমাদের কমিউনিটিতে যখন এসএসসি কেউ দেয়, এইচএসসি দেয়, তখন কিন্তু ম্যাক্সিমাম জিপিএ 5, ম্যাক্সিমাম প্লেয়াররাই কিন্তু জিপিএ 5ই পায়। তো এখানে কিন্তু তারা কিন্তু পড়াশোনা বাদ দিয়ে কিন্তু কেউ করতেছে না, পড়াশোনার পাশাপাশি। তো পড়াশোনার পাশাপাশি যদি ওইভাবে করতে পারে তাহলে আসলে তো সমস্যা থাকার কথা না। লাইক আমার প্যারেন্টস আমারে ফুল সাপোর্ট করে, আমার কোনো দিন খেলা নিয়ে কিছু বলে না। অ্যান্ড আমি সবসময় বাসাতে আব্বু আম্মু আমার খেলা দেখে বসে বসে, ব্যাপারটা এরকম। তো আসলে পাবজি বুঝে সব সময় যখন আমি একটা টুর্নামেন্টে, অনেক বড় টুর্নামেন্টে কোয়ালিফাই করছিলাম, আমার আব্বু আম্মু লাইক এত ইমোশনাল হয়ে গেছে আমার, আমি তো ঢাকাতে থেকে খেলতেছিলাম তখন, কান্নাকাটি আর কি করছিল, এত বেশি ইমোশনাল হয়ে গেছে। সব খেলা দেখে, লোকাল ইন্টারন্যাশনাল সব। আপনার কোন কোন দেশে যাওয়া হয়েছে টুর্নামেন্ট খেলার জন্য? আমি টুর্নামেন্ট খেলার জন্য আমি দুবাইয়ে গেছিলাম একবার, নেপালে 4-5 বার যাওয়া হয়েছে। আর টুর্নামেন্ট দেখার জন্য রিসেন্টলি এই 1 মাস আগে আমি ইউকেতে গেছিলাম। আচ্ছা, টুর্নামেন্ট দেখার জন্য। তো সেখানকার ওটা আমরা খেলছি বাট কোয়ালিফাই করতে পারিনি। কোয়ালিফাই করতে পারেননি। আচ্ছা, সেখানে যখন আপনি দেখেছেন, যদিও আপনারা হয়তো বা প্রপারলি সুযোগ পাচ্ছেন না, কিন্তু সেখানকার মানে ইন্টারন্যাশনাল ই স্পোর্টস প্লেয়ারদের সঙ্গে আমি যদি বাংলাদেশের ই স্পোর্টস প্লেয়ার আপনারা যারা আছেন তাদের কম্পেয়ার করতে বলি, মানে কেমন দেখেছেন? হিউজ ডিফারেন্স। বিকজ আমি যদি একটা জাস্ট নর্মাল চাইনার টিমের কথা বলি, ওদের কোচ থাকে 3টা, অ্যানালিস্ট থাকে, ওদের যে যখন প্লেয়ার ট্রান্সফার হয় একটা টিমের থেকে আরেকটা টিম, মিলিয়ন ডলার দিয়ে ট্রান্সফার হয় ওদের মার্কেটে, এরকম ওদের চাইনার মার্কেট। তো ওদের প্রপারলি লাইক ওদের একটা গেমিং হাউসই থাকে যেখানে ওরা সবসময় 24 ঘন্টা 5টা প্লেয়ার একসাথে থাকে, ওইখানে একসাথে খেলাধুলা করে, ওইখানে সব কিছু প্রপারলি মেনটেন থাকে, ওদের কোচ থাকে, ইনফ্যাক্ট ওদের শিডিউলও মেনটেন করা হয় ওইখানে, লাইক নর্মালি একটা স্পোর্টস প্লেয়ার ফুটবল ক্রিকেটের যেমন হয় আর কি। তো বাংলাদেশে ওই রকম তো নাই, আমরা যে যার বাসা থেকে খেলি, নিজের মতো খেলি। তারপর হইতেছে লাইক ওই রকম বা কোচিং স্টাফ বা ওই রকম সুযোগ সুবিধা ওই রকম মানে কি 1%ও নাই বলা যায়, তারপরেও আমরা ওদের সাথে কমপ্লিট করার ট্রাই করতেছি। আচ্ছা, আমি যদি ভুল না করি নেপালেও তো মনে হয় যতদূর অনেক এগিয়ে গেছে ই স্পোর্টসের দিক থেকে। আমরা নেপালের থেকে আগে ছিলাম, কিন্তু এই যে ব্যানের কারণে নেপালের মতো দেশ এখন তারা এগিয়ে গেছে। তাদেরও কিন্তু ভাই যে বলতেছিল অ্যাসোসিয়েশনের কথা, তো সেটাও কিন্তু ওখানে কিন্তু ক্রিয়েট করা অলরেডি হয়েছে নেপালে। হ্যাঁ, অনেকগুলো দেশে, ইন্ডিয়াতে হয়েছে, নেপালে হয়েছে, এবং আমি দেখলাম যে কোরিয়াতে হয়েছে। তো অনেকগুলো দেশে অ্যাসোসিয়েশন রয়েছে। তো তারা হয়তো বা ওই অ্যাসোসিয়েশনগুলো করে হচ্ছে যে মনে হচ্ছে যে এটা অ্যাসোসিয়েশন করলে কি হয় যে খেলাধুলা তো একটু রেগুলার একটু নিয়মের মধ্যে আনা যায়। সাইফুল ভাই, অ্যাসোসিয়েশন করে দিলেই কি মানে প্রপার, তারা যেটা বলছে যে আমরা তারা বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে দেখেছে প্রপার টিম হচ্ছে, অনেক কিছু আছে, অ্যাসোসিয়েশন করে দিলে কি মানে সরকারের দায়ভার শেষ হয়ে যাবে? সেক্ষেত্রে সরকারের তো মনে হয় আরো অনেক কিছুই করার থাকে, ইনস্টিটিউশন বা এই ব্যাপারটাকে গ্রো করে যদি আমাদের প্রচুর রেমিটেন্স আসে, ডলার আসে, সেক্ষেত্রে তো মানে আরো করণীয় অনেক কিছুই থাকে। অ্যাসোসিয়েশনটা করলে সরকারের দায়বদ্ধতা আরো বেড়ে যাবে, সরকারের দায়িত্বটা বেড়ে যাবে। তখন সরকার মানে প্রথমত কি অ্যাসোসিয়েশন করাটার মূল উদ্দেশ্য থাকবে হচ্ছে এইটাকে গেমিং স্বীকৃতি দেওয়ার পাশাপাশি যে একটা নীতিমালা তৈরি করে দেয়া, একটা নীতিমালার আলোকে থাকা, তখন সরকার একটা অবজারভেশনে থাকা। যদি আমরা একটা অ্যাসোসিয়েশন থাকি তাহলে অ্যাসোসিয়েশনকে আমরা জবাবদিহির আওতায় নিয়ে আসতে পারবো যে না, আপনারা যদি অ্যাসোসিয়েশন করছেন তার মানে এই খেলার দায়িত্বটা হচ্ছে আপনাদের। তো একটা দায়বদ্ধতার জায়গায় তৈরি হবে, আমরা প্রশ্ন করতে পারবো এখানে কি হচ্ছে না হচ্ছে, এটা আমরা অবজারভেশন করতে পারবো। তো প্রথমত যে যদি আমরা সব কিছু ভালো মতো ডিটেলস অবজার্ভ করতে পারি তাহলে যে কোনো সিদ্ধান্ত নেওয়া আমাদের জন্য সহজ হবে। তো এই কোনো সিদ্ধান্ত নেওয়া বা হচ্ছে যে কোনো তাদেরকে হচ্ছে যে ইমপ্লিমেন্টেশনের জায়গাগুলো, তাদের ডেভেলপমেন্টের জায়গাগুলো, এই বিষয়গুলো আমরা অ্যাড্রেস করা সহজ হবে। তারাও একটা প্ল্যাটফর্ম পাবে তাদের বক্তব্যগুলো উপস্থাপন করার জন্য, এবং আমরাও আমাদের যে বিষয়গুলো সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করার জন্য তাদেরকে পাবো। তো একটা মিথস্ক্রিয়া তৈরি হবে। তো মিথস্ক্রিয়া তৈরি করার জন্য কমিউনিকেশন, যোগাযোগ খুব দরকার, এবং এর জন্য আমি মনে করি যে শুধু অ্যাসোসিয়েশন থাকতে হবে বিষয়টা তা না, তাদেরও সম্ভবত বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে। তো এই প্ল্যাটফর্মের মাধ্যমে তারা তাদের মধ্যে কমিউনিকেশনের যোগাযোগটা, মিথস্ক্রিয়াটা তৈরি করে। তো এই ক্ষেত্রে সরকারের যদি একটা গাইডেন্স বা সরকারের নীতিমালার মধ্যে যদি তারা থাকতে পারেন তাহলে আমি মনে করি যে তারা যে ধরনের প্রবলেমের কথা বললেন, প্যারেন্টহুডের কথা বললেন, স্ক্রিন টাইম বেশি হচ্ছে, কিভাবে এটাকে অ্যাডিকশনটাকে কমানো যায়,
এবং এই বিষয়গুলো হচ্ছে যে আমরা হয়তো বা আর বেটার ওয়েতে স্টাডি করতে পারবো এবং তারপরে হয়তো বা আমরা একটা সুনির্দিষ্ট নীতিমালার আলোকে হচ্ছে তা নিয়ে আসতে পারবো। সেক্ষেত্রে হয়তো বা দেখা গেল কি যে ওই জিনিসগুলো কমেও যেতে পারে। ঠিক আছে সাইফুল ভাই, আপনাকে আরেকবার সুযোগ দেবো, আমাদের সময় শেষ হয়ে এসেছে। তালহা, আপনার যদি, যেহেতু আমাদের কাছে একজন মন্ত্রণালয়ের প্রতিনিধি আছে যার কাছে কথা বলে পাচ্ছি, শেষমেশ আপনার যদি কোনো চাওয়ার থাকে, প্রশ্ন থাকে, আপনি কিন্তু করতে পারেন বা বলতে পারেন। অলরেডি ভাই অ্যান্সার দিয়েছে, তারপর আবারও কোয়েশ্চেনটা করব, যেখানে আসলে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি হচ্ছে গিয়ে ই স্পোর্টস ওয়ার্ল্ড ই স্পোর্টস যে ফেডারেশন তার একজন মেম্বার, অনারেবল মেম্বার। ডক্টর সেখান মোহাম্মদ থেকে ইউনূস। জি, সেখান থেকে আমাদের যে গেমটা সেখানে এখনো পর্যন্ত ব্যান, সেটার আসলে প্রক্রিয়াটা আমাদের কতটুকু এগোতে পারে বা এই ইন্টারভিউ শেষে আমরা কতটুকু এগোতে পারবো। সাইফুল ভাই, এখানে আমি একটু ওনার সঙ্গে যুক্ত করতে চাই। এটা কিন্তু একটা ভালো পয়েন্ট যে আমাদের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ওয়ার্ল্ড ই স্পোর্টস ফেডারেশনের একজন মেম্বার, কিন্তু তার দেশে কিন্তু ই স্পোর্টস এর ব্যান হয়ে যাচ্ছে। সেটা কিন্তু তারা চাইতেই পারে। প্রথমত বিষয়টা আমার জানা ছিল না, ইনফরমেশনটা যুক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ। এই যে স্পোর্টস অ্যাসোসিয়েশনের আবেদনটা আমাদের আসে গত ডিসেম্বরে, তো আবেদনটা পাওয়ার সাথে সাথে কিন্তু আমরা কাজ শুরু করে দিয়েছি। আচ্ছা, মাত্র এক মাস হ্যাঁ, আমরা কাজ শুরু করে দিয়েছি এবং আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ও খুবই আন্তরিক বিষয়টা নিয়ে, এবং আমাদের প্রধান উপদেষ্টা যেহেতু মেম্বার, তাহলে এই বিষয়টা আমাদের জন্য অনেক বেশি ইজি হবে আমি মনে করি। আমরা কাজ করছি, আশা করি সম্ভবত মানে আমি যত দ্রুত সম্ভব এটা নিয়ে আমরা কাজ করব এবং অন্যান্য যে সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়গুলো কিভাবে আরও বেশি আমাদের মন্ত্রণালয় থেকে কিভাবে হচ্ছে তাদেরকে কমিউনিকেশন করা যায়, সেই কমিউনিকেশনগুলো আমরা আরও বেশি দ্রুত করার চেষ্টা করব। ঠিক আছে শাকিল, আপনার জন্য একটা সুযোগ রয়ে গেল, চাইলে আপনার কোনো যদি বলার কিছু থাকে বলতে পারেন, এবং যেহেতু সাইফুল ভাইও আছে তার কাছে যদি কোনো প্রশ্ন থাকে আপনি কিন্তু করতে পারেন। শেষ না, অবশ্যই এখন আমরা দেখতেছি যারা উপদেষ্টা আছে তারা হইতেছে অনেক বেশি ইয়াং। তো ইনফ্যাক্ট আমাদের গেমিং কমিউনিটিতে আর কি ভাইরাল হয়েছিল যখন এই দেশের এই পরে হইতেছে আমাদের উপদেষ্টা সবাই আসে, ওইখান থেকে কিন্তু উপদেষ্টা নাহিদ, হ্যাঁ, তো উনি হইতেছে গেমিং কমিউনিটির যে গ্রুপগুলো থাকে ফেসবুকে, ওনার আইডি কিন্তু দেখা গেছে ওইখানে কিন্তু উনি অলরেডি জয়েন ছিলেন। তো আসলে তিনিও কিন্তু আসলে গেমের আমাদের উপদেষ্টা মহোদয় ই স্পোর্টস খেলেন, জি জি খেলেছে ওটা বলেছেন জি। তো এখান থেকে আসলে আমার এক্সপেকটেশনটা বাড়ছে তারপরেই যে আসলে এখন যারা আসছে অনেক বেশি ইয়াং, তারা আসলে আমাদের মতন স্টুডেন্ট ছিল সবাই, তাদের আইডিয়া আছে এই ব্যাপারটা নিয়ে। তো এক্সপেকটেশনটা এটাই থাকবে যে আসলে আগে আসলে এরকম ভাবে প্রপারলি আমি মানে কি বুঝায় জিনিসগুলো আইডিয়া তাদের ছিলই না। আইডিয়ার বাইরে যখন একটা কিছু থাকবে তখন জিনিসটা কিন্তু ডিফারেন্ট, আর যে জিনিসটা নিয়ে আইডিয়া আছে তখন জিনিসটা কিন্তু অনেক ইজি হয়ে যাবে। তো এটা এক্সপেকটেশন যে আপনারা যত তাড়াতাড়ি আর কি সম্ভব, যেহেতু 3 মাসের কথা বলে অলরেডি 3 বছর হয়ে গেছে, অলরেডি আমরা কিন্তু পিছায় পড়তেছি সব দেশের থেকে। তো অ্যান্ড এখানে সামনে এশিয়ান গেমস এগুলো সবকিছু আসতেছে, 2025 সাল নতুন সাল। তো এখানে এক্সপেকটেশনটা থাকবে যাতে তাড়াতাড়ি আর কি যদি কোনোভাবে আনব্যান করা পসিবল হয় অ্যান্ড এগুলো নিয়ে আরো বেশি কাজ করা সম্ভব হয়, তাহলে আমাদের জন্য বেটার। আমাদের জায়গা থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করছি যত দ্রুত সম্ভব আমরা এটাকে একটা অফিসিয়ালি হচ্ছে যে স্পোর্টস স্বীকৃতি দেয়া, এবং পরবর্তীতে মামলা যেহেতু হচ্ছে তো এটা হচ্ছে যে কোর্টের রেগুলার নিয়মে হচ্ছে যাবে। আমাদের জায়গা থেকে হচ্ছে যে আমরা এটাকে কিভাবে ওই স্পোর্টস স্বীকৃতি দেয় এবং পরবর্তী অ্যাসোসিয়েশন কীভাবে গঠন করা যায়, এবং সেই ক্ষেত্রে আমরা আমাদের জায়গা থেকে আমাদের কাজগুলো করে যাব। আর মাননীয় উপদেষ্টা মহোদয় জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া উনিও আন্তরিক, এবং আপনি যেটা বললেন মাননীয় প্রধান উপদেষ্টা তিনি যেহেতু এই স্পোর্টসের মেম্বার, আমি আশা করি যে আমাদের সমস্যা হবে না, আশা করি। ঠিক আছে, তাহলে একটা ভালো সুখবর হয়তো আসছে। সাইফুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। তালহা, শাকিল আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এতক্ষণ এই অনুষ্ঠান দেখছেন, বিশেষ করে ই স্পোর্টস কমিউনিটি, তারা হয়তো বা আজকের এই অনুষ্ঠান দেখার পর আরেকটু বেশি আশায় বুক বাঁধবেন। তো যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।